তাহলে আর কি আসুন শুরু করে দেওয়া যাক আজকের টেক নিউজ। আমাদের টেক সাইগা ইউটিউব পরিবারের আরেকটি নতুন টিএসজি নিউজের এপিসোডে আপনাকে আবার আজকেও স্বাগত জানানোর জন্য হাজির হয়ে গেলাম আমি অভ্র। তো দেরি না করে লাইক টাইক দেওয়ার ঝামেলা মিটিয়ে আমরা একসাথে ভিডিওতে ঝাঁপিয়ে পড়ে চলুন। প্রথম খবর গোল্ডেন আইফোন নিয়ে। গোল্ডেন আইফোন লিওনেল মেসি তার সতীর্থদের গিফট করছেন, এই ব্যাপারে বিস্তারিত আমাদের শর্টস চ্যানেলে আছে, টেকসাই শর্টস চ্যানেলে ভিডিও এসেছে আজকে সন্ধ্যাবেলা, সেটা অবশ্যই দেখে নেবেন, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এখন এমডব্লিউসি চলছে আপনারা জানেন, আর তার জন্য এই মুহূর্তে রোজই নতুন নতুন টেকনোলজির খবর আমাদের সামনে চলে আসছে। তো এমডব্লিউসিতে সব কোম্পানি তাদের সেরা টেকনোলজি, তাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ভবিষ্যতে আগামী দিনে কি প্রযুক্তি তারা নিয়ে আসছে এগুলো দেখায়, শোকেস করে। তো সেখানে স্যামসাং শোকেস করেছে একটা ফোল্ডিং ট্যাবলেট, ল্যাপটপ নয়, ফোল্ডিং ট্যাবলেট, এবং সেটা 3 ভাঁজে ভাঁজ হয়ে যাচ্ছে। দেখে তো বেশ ভালোই লাগছে। স্যামসাং এটা 2025 সালে লঞ্চ করবে বলে এরকমই খবর আছে। হুয়াওয়ের খবর, এমডব্লিউসিতে হুয়াওয়েও কিন্তু অসাধারণ কাজ করছে। তারা বার্সেলোনায় 4টে খেতাব জিতে নিয়েছে। বেস্ট মোবাইল ইনোভেশন ফর ইমার্জিং মার্কেটস, 5G ইন্ডাস্ট্রি চ্যালেঞ্জ, বেস্ট মোবাইল টেকনোলজি ব্রেক থ্রু এবং বেস্ট মোবাইল নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার, এই 4টে পুরস্কার হুয়াওয়ে বগলদাবা করে নিয়ে চলে এসেছে। হুয়াওয়েকে নিয়ে দ্বিতীয় খবর, এই খবরটাতে হুয়াওয়ের সাথে আসলে শাওমিও জড়িয়ে আছে। নিজেদের ঘরের মধ্যে মারামারি হচ্ছে দুই ভাইয়ের, শাওমি আর হুয়াওয়ের মারামারি চলছে। আসলে হুয়াওয়ে মামলা করে দিয়েছে শাওমির বিরুদ্ধে। চাইনিজ ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাক্টে এখানকার অফিসে হুয়াওয়ে মামলা করেছে শাওমির বিরুদ্ধে যে শাওমি তাদের কিছু 4G সংক্রান্ত টেকনোলজি না বলে ইউজ করেছে। এছাড়া হুয়াওয়ের বিশেষ ক্যামেরা টেকনোলজি, যার জন্য হুয়াওয়ে এত বিখ্যাত, তাদের অসাধারণ সেই ফোনের ক্যামেরাগুলো মনে পড়ে। তো শাওমি সেইটা নাকি চুরি করে নিয়েছে, মানে না বলে চেয়ে নিয়েছে এরকম বলা যায়। তো যাই হোক, হুয়াওয়ে শেষ অবধি সেটা মানেনি, তারা কিন্তু শাওমির বিরুদ্ধে মামলা করেছে এবং সেখানের অফিস এই মামলাটা অ্যাকসেপ্ট করেছে। এবার মামলা হবে। শাওমির তরফ থেকে কি কোনো বিবৃতি আসেনি? হ্যাঁ, শাওমিও বিবৃতি দিয়েছে শেষ অবধি। তারা বলেছে আমরা কথা বলছি হুয়াওয়ের সাথে ব্যাপারটা আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে মিটিয়ে নেওয়ার জন্য। অর্থাৎ শাওমি কিছু টাকা পয়সা দেবে হুয়াওয়েকে, হুয়াওয়ে সেই টাকা নিয়ে ব্যাপারটা মিটিয়ে দেবে। এখন দর কষাকষি চলছে, সোজা কথা। আচ্ছা, শাওমির প্রসঙ্গে এবার বলি যে শাওমি এমডব্লিউসিতে কি করছে। এমডব্লিউসিতে শাওমি একটা সলিড স্টেট ব্যাটারি শো করেছে, যেটা খুব বেশি এনার্জি দেবে, কম টেম্পারেচার রেজিস্ট্যান্ট হবে এবং হাই মেকানিক্যাল স্ট্রেংথ থাকবে তার মধ্যে, এবং আরও এটা খুব বেশি সেফ হবে বলে শাওমি বলছে। মানে শাওমির ফোনের যে বিস্ফোরণ হয় সেই বিস্ফোরণটা এবার সেফভাবে হবে। না, মজা করছি, কিন্তু শাওমি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে কাজ করছে ভালোই। তাদের ফোনে বিস্ফোরণ হয় সেটা আলাদা প্রসঙ্গ, কিন্তু তারা যদি এরকম সলিড স্টেট ব্যাটারি নিয়ে আসতে পারে, যেটা ছোট সাইজের ব্যাটারি হবে কিন্তু সেটা অনেকক্ষণ ধরে চলবে, তাহলে সেটা কিন্তু মোবাইল ইন্ডাস্ট্রিতে, এবং সবথেকে বড় কথা আমরা মোবাইল নিয়ে বলি, এই ব্যাটারির টেকনোলজি যদি আসে তাহলে কিন্তু স্মার্ট কার যেগুলো আসছে আগামী দিনে, ইলেকট্রিক ভেহিকেল যেগুলো আসছে আগামী দিনে, সেইখানে কিন্তু বিশাল বড় একটা যুগান্তকারী ব্যাপার হবে। আর ব্যাটারির কথা যেখানে আসলো সেখানে বলি যে গেজেট ট্রেডার লিগ থেকে আমরা জানতে পারছি যে অনার কোম্পানি তারা কিন্তু সিলিকন কার্বন, এই দুটো মেটেরিয়াল দিয়ে, এই দুটো জিনিস দিয়ে কম্বিনেশন করে একটা নতুন ব্যাটারি টেকনোলজি ইন্ডাস্ট্রিতে প্রথমবার তারা সেই কোম্পানি শো করলো এমডব্লিউসিতে। আর এই সিলিকন কার্বন ব্যাটারিগুলোতে 12.8% হাই এনার্জি ডেন্সিটি থাকবে, অর্থাৎ ব্যাটারির সাইজ ছোট হবে এবং সেই ব্যাটারির ক্যাপাসিটি বড় হবে। মানে এখনকার দিনে যেটা 6000 mAh ব্যাটারি যত বড় হয়, দেখা যাবে 4000 mAh ব্যাটারি তত বড় হচ্ছে। তার ফলে আমাদের ফোনে হয়তো কিছুদিনের মধ্যে নর্মাল ফোনে 10,000 mAh ব্যাটারি আমরা দেখতে পাবো, এটা হতে পারে। এছাড়া এই ব্যাটারিটা দীর্ঘক্ষণ ধরে চার্জ ধরে রাখতেও সক্ষম। তো সব মিলিয়ে এটা একটা ভালো টেকনোলজি হতে পারে। অনার এটা শো করেছে। অবভিয়াসলি এটা হুয়াওয়ের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবের ফসল, এটা আমরা আন্দাজ করতে পারি। তবে এটা ভেবে দেখুন যে কেন হঠাৎ এত ব্যাটারি নিয়ে নতুন নতুন টেকনোলজি আসছে তার কারণ ইলেকট্রিক ভেহিকেল আসছে। ইলেকট্রিক ভেহিকেল যেহেতু মেইন স্ট্রিম হতে চলেছে, যেহেতু সব স্মার্টফোন কোম্পানিগুলো, টেক কোম্পানিগুলো ইলেকট্রিক ভেহিকেল বার করবে, তাই এই গবেষণাটা হচ্ছে আর এর রেজাল্ট দেখতে পাচ্ছি। স্মার্টফোনের জন্য ব্যাটারি নিয়ে এতদিন কেউ ভাবেইনি সেভাবে। এবার যখন আরো বড় টাকা, বেশি টাকা দেখা যাচ্ছে চোখের সামনে, তখন কিন্তু সত্যি সত্যি কাজ হচ্ছে, তার রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। স্যামসাং গ্যালাক্সি A34 A54 এই ফোন দুটো খুব শিগগিরই লঞ্চ হতে চলেছে, এবং কবে লঞ্চ হবে সেটা এখনো কিন্তু ক্লিয়ার নয়। এটা নিয়ে বিতর্ক রয়েছে, কেউ বলছে 15 তারিখ, কেউ বলছে 17 তারিখ। তবে হ্যাঁ, এই মাসেই লঞ্চ হচ্ছে, মার্চ মাসে লঞ্চ হচ্ছে মাঝামাঝি একটা সময়, এটা নিশ্চিত। তো স্যামসাং গ্যালাক্সি A34 A54 ফোন দুটো কেমন হচ্ছে, কি স্পেসিফিকেশন থাকছে, এগুলো আপনাদের আগেই বলেছি, এখন আপনারা ডিসপ্লেতে সেটা দেখতে পাচ্ছেন। আপনারা নিশ্চয়ই গতকাল আমাদের ভিভো V27 Pro এর ভিডিওটা দেখেছেন, এবং সেই ভিডিওতে ফোনটা সম্পর্কে মোটামুটি আমি আনবক্সিংয়ে যতটা বলা যায় ততটা বলেছি, এবং ওটা কোলাবোরেশন ভিডিও ছিল, আমি ভিডিওতে বলেও দিয়েছি।
যারা সুন্দরী ফোন এবং ভালো ক্যামেরা সহ নিতে চাইছেন, কার্ভ ডিসপ্লে নিতে চাইছেন, তাদের জন্য ভালো ফোন হতে পারে। তবে ফোনটার দামটা একটু ওপরের দিকেই, 37,000 রুপি থেকে শুরু। বাংলাদেশে গেলে ওটার দাম বুঝতেই পাচ্ছেন 45,000 টাকা আনঅফিসিয়াল হয়ে যাবে। যদিও ইন্ডিয়াতে 37,000 রুপি হলেও ডিসকাউন্ট দিয়ে আরও কমে পাওয়া যাবে। কিন্তু আপনারা যেটা খেয়াল করেননি যে ভিভো V27 প্রো এর সাথে নিশ্চুপে লঞ্চ হয়ে গেছে ভিভো V27। দুটো ফোন কিন্তু অলমোস্ট সব কিছুতে এক ফোন, একই ব্যাটারি, একই চার্জার, একই ডিসপ্লে, সব এক, শুধু একটা জায়গাতেই আলাদা, সেটা হচ্ছে প্রসেসর। V27 প্রোতে আছে মিডিয়াটেক ডায়মেনসিটি 8200 লেটেস্ট প্রসেসর, ভালো প্রসেসর। তার থেকে তুলনামূলক একটু কম পাওয়ারফুল প্রসেসর মিডিয়াটেক ডায়মেনসিটি 7000 রয়েছে V27 এ। এছাড়া আর কোনো তফাৎ নেই। না, আরেকটা তফাৎ আছে, সেটা হচ্ছে দামের তফাৎ। V27 এর দাম ওই 32 থেকে 33,000 টাকার মতো, কিন্তু সেটা যখন অফলাইনে কিনতে যাবেন আপনারা, ওটা 30,000 রুপির নিচেই পাওয়া যাবে। সেক্ষেত্রে বাংলাদেশে V27 40,000 টাকায় কিন্তু একটা বেশ ভালো ফোন হতে পারে, একটা পাওয়ারফুল ডিভাইস হতে পারে, আনঅফিসিয়াল। এবং আমিও ভবিষ্যতে এই নিয়ে ভিডিও বানাবো, তখন বিস্তারিত এই নিয়ে কথা হবে। আর যদি এখনও আমাদের V27 প্রো এর ভিডিওটা না দেখে থাকেন, অবশ্যই দেখে নেবেন, গতকালই দিয়েছিলাম। 10ই মার্চ মোটোরোলা মোটো G73 লঞ্চ হচ্ছে। ফোনটা এবার আমার একটু মনে হলো যেন ডাউনগ্রেড। মোটোরোলা যেরকম ভালো কাজ করছিল, সেই জায়গাটা কোথাও গিয়ে যেন একটু ধাক্কা খেয়েছে। মানে যে কোনো কোম্পানি যখন একটু ভালো কাজ করে, ফোনের বিক্রি টিক্রি বাড়ে, তারা গিয়ে সেই আমাদের পকেট কাটারই চিন্তা করে, এরকমই মনে হচ্ছে। যদিও ফোনটা আমার হাতে এখনো আসেনি, আসলে আপনাদের এই ব্যাপারে বিস্তারিত বলতে পারবো। আর মোটো G73 এই ফোনটাতে নাকি এলসিডি ডিসপ্লে আছে, এরকমই লিক এসেছে। তার উপর এখানে নাকি প্রচুর ব্লোটওয়্যার আছে। এগুলো তো ভাবাই যাচ্ছে না, একটা মোটোরোলার ফোনে আমরা যেগুলোর জন্য পছন্দ করতাম সেই জিনিসগুলোই যদি এরকম খারাপ হয়ে যায়। তবে iQOO G7 খুব শিগগিরই ইন্ডিয়াতে লঞ্চ হচ্ছে, এটা তো আপনাদের বলেছিলাম। মার্চ মাসেই লঞ্চ হচ্ছে, মাঝামাঝি সময় বা শেষের দিকে লঞ্চ হবে। তো মার্চের শেষের দিকে যদি iQOO G7 লঞ্চ হয়, তাতে কি থাকছে? গেজেটস ডেটার লিক অনুযায়ী আমরা জানতে পারছি যে সেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G প্রসেসর থাকছে। এছাড়া এখানে থাকছে 120 হার্টজের এলসিডি ডিসপ্লে, 64 মেগাপিক্সেল ওআইএস ক্যামেরা। এবং এই ফোনটার যা স্পেসিফিকেশন শুনে মনে হচ্ছে অবশ্যই মিড বাজেট, লো মিড বাজেটের ফোন হবে, 20,000 রুপির নিচে অবশ্যই হবে। সেক্ষেত্রে রেডমি নোট সিরিজের একটা ভালো কম্পিটিটর হবে এই ফোনটা। বাংলাদেশে 30,000-এ যদি iQOO G6 পাওয়া যায়, তাহলে কিন্তু সত্যি একটা ভালো ফোন হয়ে যাবে। টেসলা একটা গিগা ফ্যাক্টরি দিচ্ছে মেক্সিকোতে। এবং গিগা ফ্যাক্টরি মানে টেসলা জানেন তো, সেটা মানে একরের পর একর জমি নিয়ে সেই 10টা স্টেডিয়াম হয়ে যাবে, এরকম একটা বিশাল জায়গা নিয়ে তাদের যে ব্যাটারি তৈরির যে ফ্যাক্টরি হয়, সেই ফ্যাক্টরি মেক্সিকোতে তারা এই ফ্যাক্টরিটা তৈরি করছে। তবে টেসলা আজকে কিন্তু একটা ইন্টারেস্টিং বিবৃতিও দিয়েছে। তারা বলছে যে আগামী দিনে তারা যে গাড়িগুলো তৈরি করবে, সেখানে পৃথিবীর যে রেয়ার মেটেরিয়ালগুলো আছে, সেগুলো তারা অনেক কম ইউজ করবে, প্রায় ইউজ করবেই না বলা যায়। এছাড়া তারা এমন কিছু কম্পোনেন্ট ইউজ করবে যেখানে তাদের প্রোডাকশন কস্ট কমে যাবে। $1,000 অবধি দাম কমে যাবে, মানে তৈরি করার খরচা কমে যাবে টেসলার। টেসলা খুব রিসেন্টলি আমেরিকাতে এবং দক্ষিণ কোরিয়াতে তাদের বেশ কিছু টেসলা গাড়িতে, চীনেও বেশ কিছু টেসলা গাড়িতে অনেক ডিসকাউন্ট দিয়েছিল, প্রচুর বিক্রি হয়েছিল তাতে। টেসলা বলছে এটা একটা এক্সপেরিমেন্ট ছিল, এক্সপেরিমেন্ট সফল হয়েছে, আগামীতে নিয়ে তারা তুলনামূলক কম দামে টেসলা গাড়ি নিয়ে আসবে। টেসলার কম দামি গাড়ি মানে সস্তা আইফোন বা সস্তা স্যামসাংয়ের এস সিরিজের ফোন, বুঝতেই পাচ্ছেন সেক্ষেত্রে দাম কীরকম হবে। আজকে শেষ খবর নাথিং ফোন 2 এর ব্যাপারে। কার্লপেই একটা সাক্ষাৎকারে অনেক কিছু জানিয়ে দিয়েছেন নাথিং ফোনের 2 এর সম্পর্কে। তিনি বলেছেন যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 সিরিজের প্রসেসর দিয়ে নাথিং ফোন আসবে, এবং তার মানে একটাই দাঁড়ায় 8+ Gen 1 অথবা 8 Gen 2 প্রসেসর দিয়ে আসবে। মনে হয় না 8 Gen 2 প্রসেসর দিয়ে আসবে, 8+ Gen 1 দিয়েই আসার সম্ভাবনা 99%। তার কারণ কি? তার কারণ নাথিং ফোনে থাকবে স্যাটেলাইট কলিং ফিচার, যেটা আইফোনে আমরা দেখেছি, স্যামসাংয়ের ফোনে বা অন্যান্য কোম্পানির ফোনে যেগুলো আসছে। তো সেই স্যাটেলাইট কলিং ফিচারটা নাথিং ফোনে যদি দিতে হয়, তাহলে কোয়ালকমের X65 মোডেমটা অ্যাটলিস্ট দিতে হবে, যেটা আইফোন 14 সিরিজে ইউজ করা হয়েছে। তো X65 মোডেম দিতে হলে 8+ Gen 1 প্রসেসর লাগবে। 8+ Gen 1 প্রসেসরে স্যাটেলাইট কলিং এখন নেই, কিন্তু যেহেতু X65 মোডেমটা সেখানে আছে, সেক্ষেত্রে ভবিষ্যতে নাথিং চাইলে এখানে দিতে পারবে, কোয়ালকম এই ব্যাপারটাকে এনেবল করে দিতে পারবে। সেক্ষেত্রে আগামী দিনে আমরা নাথিং ফোনে স্যাটেলাইট কলিং দেব। এছাড়াও তিনি নাথিংয়ের ডিজাইনের ব্যাপারে কিছু বলতে চাননি, এবং পরের বার গ্লিফ লাইট থাকবে কিনা সেই ব্যাপারেও কিছু জানেননি। এছাড়া নাথিং ফোনের দাম কত হবে সেটার ব্যাপারে বলতে গিয়ে তিনি বলেছেন, আমরা নাথিং ফোনটা বরাবরই প্রিমিয়াম সেগমেন্টের দিকে ফোকাস করে বানিয়েছি, তো এবারও একটা প্রিমিয়াম ফোন হবে, আশা করছি দাম আরও বাড়বে, OnePlus-এর মতোই হবে ব্যাপারটা। কিন্তু কার্লপেই আরও জানিয়েছেন যে নাথিং কোম্পানি এখন কিন্তু প্রফিটের দিকে যাচ্ছে না, মানে লাভ করছে না, তারা লসেই চলছে। যদিও এই 2 বছরের মধ্যে টোটাল সব রকম ডিভাইস মিলিয়ে 10 লক্ষ ডিভাইস তারা সেল করেছে। তাদের
কোম্পানিতে স্টাফ আছে কজন, 400 জনের মতো। তো সেক্ষেত্রে এত ছোট টিম নিয়ে এত ভালোভাবে চালানো, হ্যাঁ ব্যাপারটা প্রশংসার যোগ্য। তবে আমাদের ভিডিও কি প্রশংসনীয়? যদি হয়ে থাকে অবশ্যই লাইক করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।